সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আরও একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। তো বন্ধুরা, আমরা আজকে আলোচ্য বিষয়গুলো জেনে নিই। যে আজকে আলোচ্য বিষয় আমরা সাধারণত টিস্যু নিয়ে আলোচনা করব। আজকে আমরা টিস্যু নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানি যে জীবদেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত এবং জীবদের সকল কাজ এই কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রিয় বন্ধুরা, তো এই কোষগুলা এককভাবে কোনো কাজ করতে পারে না, অর্থাৎ একাধিক কোষ মিলে একটি গুচ্ছ তৈরি করে। সেই মিলিত কোষগুচ্ছ একটি নির্দিষ্ট ধরনের কাজ সম্পন্ন করে থাকে। সেই কাজ সম্পন্নকারী কোষগুচ্ছকে আমরা বলছি টিস্যু। প্রিয় বন্ধুরা, কী বললাম? যে জীবদেহে একাধিক কোষ মিলে একটি গুচ্ছ তৈরি করে। সেই কোষগুচ্ছ একটি নির্দিষ্ট ধরনের কাজ সম্পন্ন করে থাকে। ওই কাজ সম্পন্নকারী নির্দিষ্ট কোষগুচ্ছকে আমরা বলছি টিস্যু। এবং এই কোষগুলো একই উৎস থেকে সৃষ্টি হবে এবং সেই কোষগুলো হবে সমধর্মী। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তাহলে আমরা টিস্যুর সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। প্রিয় বন্ধুরা, কি বললাম? যে একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হচ্ছে টিস্যু। প্রিয় বন্ধুরা, তাহলে তোমরা টিস্যু সম্পর্কে জানছো। এখানে এক চিত্র খেয়াল করো। এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রটা হচ্ছে কি টিস্যু, অর্থাৎ একটি টিস্যু চিত্র এখানে দেওয়া আছে। একাধিক কোষ, একটা কোষে একটা কোষে একটা কোষ, একাধিক কোষ মিলে কিন্তু এখানে একটি টিস্যু গঠিত হয়েছে। এখানে যে টিস্যুটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি ভাজক টিস্যু, আদর্শ ভাজক টিস্যু। আমরা বলছি যে টিস্যু গঠিত হয় কি একাধিক কোষ মিলে একটি গুচ্ছ তৈরি হয়। সেই কোষগুচ্ছ একটি নির্দিষ্ট ধরনের কাজ সম্পন্নকারী। ওই নির্দিষ্ট ধরনের কাজ সম্পন্নকারী কোষগুচ্ছকে আমরা বলছি টিস্যু। প্রিয় বন্ধুরা, তবে সব ধরনের টিস্যুকে টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুসারে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভাজক টিস্যু আর একটি হচ্ছে স্থায়ী টিস্যু। একটি হচ্ছে ভাজক টিস্যু আর একটি হচ্ছে স্থায়ী টিস্যু। অর্থাৎ আমরা বলতে পারি যে টিস্যু দুই প্রকার, একটি হচ্ছে ভাজক টিস্যু আর একটি হচ্ছে স্থায়ী টিস্যু। প্রিয় বন্ধুরা, এবার আমরা জানবো যে ভাজক টিস্যুটা কি। ভাজক টিস্যু, যেসব টিস্যুর কোষ বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলা হয়। প্রিয় বন্ধুরা, কি বললাম? যে যেসব টিস্যুর কোষগুলোর বিভাজন ক্ষমতা সম্পন্ন ওই টিস্যুকে আমরা বলছি ভাজক টিস্যু। অর্থাৎ সহজ কথা, যে যে টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে সেই টিস্যুর কোষগুলোকে বলা হয়, সেই টিস্যুকে আমরা বলছি ভাজক টিস্যু। কি বললাম প্রিয় বন্ধুরা? যে যেসব টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন বা বিভাজিত হতে পারে সেই টিস্যুকে ভাজক টিস্যু বলা হয়। এই ভাজক টিস্যু সাধারণত বর্ধিষ্ণু অঞ্চলে, যেমন কাণ্ডে, মূলের শীর্ষে, কচি পাতায়, পুষ্পের পর্বমধ্য এবং কাণ্ডের পরিধিতে অবস্থান করে। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ভাজক টিস্যুর সংজ্ঞাটা জানলাম। এবার ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলোর জন্য সে ভাজক টিস্যু। প্রিয় বন্ধুরা, আমরা এবার বৈশিষ্ট্যগুলো জানবো। খেয়াল করো তোমরা প্রিয় বন্ধুরা, যে ভাজক টিস্যুর প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কোষগুলো সর্বদাই বিভাজনক্ষম, অর্থাৎ বিভাজিত হতে পারে।
কোষগুলো আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকৃতি বা ষড়ভুজাকৃতি হতে পারে। এখানে যে কোষগুলো দেওয়া আছে সেটি ষড়ভুজাকৃতি। 1 2 3 4 5 6, 6টি 1 2 3 4 5 6, 6টি ভুজ এখানে। কোষগুলো ঘন সন্নিবেশিত হয়, কোষের মাঝে কোনো আন্তঃকোষীয় ভাগ নেই। এখানে খেয়াল করো যে এখানে প্রত্যেকটা কোষ ঘন সন্নিবেশিত, একটি কোষ আরেকটি কোষের সাথে সুন্দরভাবে মিলে আছে, ফলে এই একাধিক কোষের ভিতরে কোনো আন্তঃকোষীয় ভাগ নেই। কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ নির্মিত। কোষে ঘন দানাদার সাইটোপ্লাজম অবস্থান করে এবং এখানে যে নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত এখানে বড়। কোষে সাধারণত কোনো গহ্বর থাকে না। কোষগুলো আকার সাধারণত ছোট, হ্যাঁ, এবং এদের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় সমান। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। প্রিয় বন্ধুরা, তাহলে বৈশিষ্ট্যগুলো কি বললাম আলোচনার সুবিধার্থে আমি যদি সিরিয়ালভাবে বলি, তোমরা একটু খেয়াল করো যে প্রথম সিরিয়াল হচ্ছে কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন। খুব সহজ যে কোষগুলো হচ্ছে বিভাজন ক্ষমতা সম্পন্ন। কোষগুলো বিভিন্ন আকার হতে পারে, যেমন ডিম্বাকার, পঞ্চভুজাকৃতির বা আয়তাকার বা ষড়ভুজাকৃতির হতে পারে। কোষগুলো ঘন সন্নিবেশিত হওয়ায় কোষের মধ্যে কি কোনো আন্তঃকোষীয় ভাগ থাকে না। কোষ প্রাচীর সাধারণত পাতলা এবং সেলুলোজ নির্মিত। কোষে ঘন দানাদার সাইটোপ্লাজম বিদ্যমান এবং কোষের যে নিউক্লিয়াসটা এটা অপেক্ষাকৃত বড়। কোষে সাধারণত কোনো গহ্বর থাকে না। কোষগুলো আকার সাধারণত ছোট এবং এর দৈর্ঘ্য-প্রস্থ প্রায় সমান। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য বা খরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। প্রিয় বন্ধুরা, তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমরা জানছো। হ্যাঁ, আমরা এবার ভাজক টিস্যুর যে কাজ, ভাজক টিস্যু সাধারণত কী কাজ করে থাকে আমরা কাজ সম্পর্কে একটু জানব। শীর্ষক ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অর্থাৎ শীর্ষস্থ ভাজক টিস্যু সাধারণত উদ্ভিদের যে বহির্দেশীয় অঞ্চলে অবস্থান করে, এই বহির্দেশীয় অঞ্চলে অবস্থান করার জন্য কী হয়, সেখানে ওই টিস্যুর কোষগুলো বিভাজিত হয়, ফলে উদ্ভিদ বৃদ্ধি পায়। এতে করে কী হয়, যে ছোটো গাছ ক্রমে উঁচু এবং লম্বা হয়। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে বা ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনের মাধ্যমে উদ্ভিদের ব্যাসী বৃদ্ধি পায়। অর্থাৎ পাশে যে ভাজক টিস্যুগুলো থাকে সেই ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয়, ফলে কী হয়, যে এখানে উদ্ভিদের ব্যাস অর্থাৎ উদ্ভিদ মোটা হয়। সরু কাণ্ড ক্রমান্বয়ে মোটা হতে পারে। তাছাড়া আরও একটি কাজ হচ্ছে, সেটি হচ্ছে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। প্রিয় বন্ধুরা, এই ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। তাহলে আমরা কাজগুলো জানলাম। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি, কাজগুলো খেয়াল করো যে যেহেতু ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, সেহেতু এই কোষগুলো যেহেতু বিভাজিত হয়, এই বিভাজিত হওয়ার কারণে কী হয়, যে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা উদ্ভিদ মোটা হয়। উদ্ভিদ ছোট উদ্ভিদ থেকে বড় উদ্ভিদে পরিণত হয়। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে প্রধান কাজ। এই প্রধান কাজ আমরা সিরিয়ালভাবে বলতে পারি যে ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এতে ছোট গাছ ক্রমান্বয়ে উঁচু লম্বা হয়। পার্শ্বীয় যে ভাজক টিস্যু সেগুলো বিভাজনের মাধ্যমে কী হয়, যে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, ফলে উদ্ভিদ মোটা হয়। সরু কাণ্ড ক্রমান্বয়ে মোটা হতে পারে। হ্যাঁ, তাছাড়া আরেকটি কাজ, সেটা হচ্ছে যে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। প্রিয় বন্ধুরা, তাহলে ভাজক টিস্যু কাজ সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা ভাজক টিস্যুর প্রকারভেদ সম্পর্কে জানব। প্রকারভেদ অর্থাৎ ভাজক টিস্যুকে আমরা প্রধানত 4টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা হচ্ছে অবস্থান অনুসারে, একটা হচ্ছে কোষ বিভাজন পরীক্ষা অনুসারে, একটা হচ্ছে কাজ অনুসারে। কি বললাম, যে ভাজক টিস্যুর প্রকারভেদ যেটা আমরা বলছি, যে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন পরীক্ষা অনুসারে আর কাজ অনুসারে। প্রিয় বন্ধুরা, উৎপত্তি অনুসারে আবার একে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, একটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, আর একটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। কি বললাম, যে একটি হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু উৎপত্তি অনুসারে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু,
একটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, আর একটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু বা গৌণ ভাজক টিস্যু। অবস্থান অনুসারে একে আবার 3 ভাগে ভাগ করা যায়। অবস্থান অনুসারে একটি হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, আর একটি হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু, আর একটি হচ্ছে যে পার্শ্বীয় ভাজক টিস্যু। প্রিয় বন্ধুরা, তাহলে অবস্থান অনুসারে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, একটা নিবেশিত ভাজক টিস্যু, আর একটা হচ্ছে পার্শ্ব ভাজক টিস্যু। এবার যদি আমরা কাজ অনুসারে দেখি, একেও আবার 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কাজ অনুসারে। হ্যাঁ, কাজ অনুসারে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রোটোডাম, আর একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। কি কাজ অনুসারে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রোটোডাম, একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, আর একটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। 1 নম্বর হচ্ছে কাজ অনুসারে যেটা যে প্রোটোডাম, 2 নম্বর হচ্ছে প্রোক্যাম্বিয়াম, আর 3 নম্বর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আর কোষ বিভাজন পরীক্ষার অনুসারে যেটা, এটাকে 3 ভাগে বিভক্ত বা 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাছ ভাজক টিস্যু, আর একটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু, আর একটা হচ্ছে রিব ভাজক টিস্যু। প্রিয় বন্ধুরা, তাহলে কোষ বিভাজন পরীক্ষা অনুসারে 3 ভাগে ভাগ করছি আমরা। একটা হচ্ছে মাছ ভাজক টিস্যু, একটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু, আর একটা হচ্ছে রিব ভাজক টিস্যু। প্রিয় বন্ধুরা, তাহলে এখানে যে 4 ভাগে, প্রধানত 4 ভাগে ভাগ করছে, প্রত্যেকটা আবার 3 ভাগে। আমি বলছি আরও একবার খেয়াল করো, উৎপত্তি অনুসারে 3 ভাগে। একটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি বা গৌণ ভাজক টিস্যু। অবস্থান অনুসারে শীর্ষক ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। কোষ বিভাজন পরীক্ষা অনুসারে মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু। কাজ অনুসারে প্রোটোটাম, প্রোক্যাম্বিয়াম, আর গ্রাউন্ড মেরিস্টেম। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ভাজক টিস্যুর প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। এবার আমরা স্থায়ী টিস্যু সম্পর্কে কিছু আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে স্থায়ী টিস্যু হচ্ছে ভাজক টিস্যুর প্রায় বিপরীত। অর্থাৎ আমরা জানি যে ভাজক টিস্যু, যে টিস্যুর কোষগুলো বিভাজিত হয় সেগুলোকে আমরা ভাজক টিস্যু বলি। আর স্থায়ী টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলো বিভাজিত না, যে টিস্যুর কোষগুলো বিভাজিত না। সে সে টিস্যুকে আমরা সাধারণত বলবো স্থায়ী টিস্যু। যে টিস্যুর কোষগুলো বিভাজিত না, সেই টিস্যুকে আমরা বলবো স্থায়ী টিস্যু। প্রিয় বন্ধুরা, তাহলে স্থায়ী টিস্যু কি বললাম, যে যে টিস্যুর কোষগুলো বিভাজিত হয় না, অর্থাৎ কোষগুলো পূর্ণ বিকাশিত কিন্তু বিভাজন ক্ষমতা অক্ষম, সেই টিস্যুকে আমরা স্থায়ী টিস্যু বলবো। উদ্ভিদের এ ধরনের টিস্যু সবচেয়ে বেশি, হ্যাঁ, এবং প্রায় সব অঙ্গে প্রত্যঙ্গে বিদ্যমান থাকে। প্রিয় বন্ধুরা, আমাদের সিলেবাসভুক্ত আমরা কিন্তু শুধুমাত্র ভাজক টিস্যু আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, তবে ভাজক টিস্যুর পাশাপাশি আমরা স্থায়ী টিস্যু সম্পর্কে কিছুটা জানবো। কারণ স্থায়ী টিস্যু তোমরা নিম্নতম শ্রেণী অর্থাৎ নবম দশম শ্রেণীতে কিন্তু তোমরা শিখে আসছো, সেজন্য। তাহলে আমরা স্থায়ী টিস্যু বললাম কি, যে টিস্যু কোষগুলো পূর্ণ বিকাশিত কিন্তু বিভাজন ক্ষমতা অক্ষম, সেগুলোকে আমরা বলছি স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যু সম্পর্কে আমরা জানলাম, এবং এর প্রকারভেদ সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু জানবো। প্রকারভেদ প্রথমত 3 ভাগে ভাগ করতে পারে, একটি সরল টিস্যু, একটি জটিল টিস্যু, একটি ক্ষরণকারী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যু কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। একটি সরল টিস্যু, একটি জটিল টিস্যু, একটি হচ্ছে ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। জটিল টিস্যুকে 2 ভাগে ভাগ করা যায়, জাইলেম, ফোলেম। আর ক্ষরণকারী টিস্যুকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা স্থায়ী টিস্যুকে প্রথমত 3 ভাগে ভাগ করছি, সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু আবার 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্যারেনকাইমা,
2 নম্বর হচ্ছে কোলেনকাইমা, 3 নম্বর হচ্ছে স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু 2 প্রকার, জাইলেম, ফ্লোয়েম। ক্ষরণকারী টিস্যু 2 প্রকার, তুরস্কি টিস্যু, গ্রন্থি টিস্যু। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জটিল টিস্যুর প্রকারভেদ সম্পর্কেও জানলাম, স্থায়ী টিস্যুর প্রকারভেদ সম্পর্কেও জানলাম। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আজ টিস্যু সম্পর্কে আলোচনা করলাম, তোমরা সবাই বুঝছো আশা করি। আমরা পরবর্তী ক্লাসেও টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।